হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে একটি ইতিহাসের ক্লাস। এখন তোমাদের সামনে শুরু করছি ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস। এখন চ্যাপ্টার 2 নম্বর যে অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, প্রথম পর্ব করেছি। তো আজকে করবো তার দ্বিতীয় পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তোমরা এই ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করে দাও। আমি বারবার বলছি, আমি কিন্তু টেক্সট বই খুঁটিয়ে তোমাদেরকে শর্ট প্রশ্ন করাচ্ছি, কারণ শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, এটা মনে রেখো। কি বললাম? শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, এটা মাথায় রাখবে। আর বারবার তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা টেক্সট বই, তোমাদের কাছে যে বইটা আছে ভালো করে পড়ো। তোমরা বছরের শুরুতে একটা খাতা নাও অবশ্যই, এবং তোমাদের টেক্সট বই থেকে যেভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবে যার কাছে যে টেক্সট বইটা আছে সেই বইটাকে ভালো করে রিডিং পড়ো, তলায় দাগ দাও, শর্ট প্রশ্নগুলোকে কালেক্ট করো, ঠিক আছে? 36-36 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়তে হবে। যে যত বেশি 36টার মধ্যে শর্ট প্রশ্ন করে আসতে পারবে, সে কিন্তু ইতিহাসে তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আমাদের তোমাদের সামনে রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। একটু বেশি করে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। চলো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি কিন্তু তোমাদেরকে লাইন ধরে ধরে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম পর্ব শেষ হয়েছে, এই অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্ব আমরা এখান থেকে করবো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে। এখান থেকে আমরা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে করবো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 19বিংশ শতাব্দীতে প্রকাশিত সংবাদপত্রগুলি ছিল বিভিন্ন ধরনের। কোনোটি ছিল দেশীয় ভাষায় প্রকাশিত, দেশীয় মালিকানাধীন, আবার কোনোটি ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত অথচ দেশীয় মালিকানাধীন, আর বাকিগুলি ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত, ইংরেজি মালিকানাধীন। প্রথম দুই শ্রেণীর কাগজে স্বভাবতই ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হতো, কিন্তু বাকি কাগজগুলি ছিল ভারতীয়দের সমালোচনায় মুখর, ঠিক আছে? এগুলির মধ্যে দ্বিতীয় শ্রেণীর কাগজ ছিল হিন্দু প্যাট্রিয়ট। এটি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র। এটা তোমরা মনে রাখবে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল কোন পত্রিকা? না, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, ঠিক আছে? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মুখপত্র পত্রিকা কোনটা ছিল? হিন্দু প্যাট্রিয়ট। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। তাহলে হিন্দু প্যাট্রিয়ট একটি সাপ্তাহিক পত্রিকা। 1892 থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। হিন্দু প্যাট্রিয়ট জন্মলগ্ন থেকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এইটুকুই আমরা একটু দেখে নিই যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল কে? না, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, দেখো আমি হাইলাইট দিয়ে মার্ক করে দিচ্ছি। আর 1892 থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত শুরু করে। হিন্দু প্যাট্রিয়টের জন্মলগ্ন থেকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, মধুসূদন রায়ের মালিকানা এবং গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় 1853 খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তাহলে এটা মনে রাখবে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিকানা কে ছিল, প্রথম মালিক কে ছিলেন? না, মধুসূদন রায়, ঠিক আছে? আর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? 1853 সালে। প্রথম সম্পাদক কে ছিলেন? না, গিরিশচন্দ্র ঘোষ। এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়। আচ্ছা, গিরিশচন্দ্র ঘোষ এই পত্রিকার নামকরণ করেন। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ কে করেন? না, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ করেন গিরিশচন্দ্র ঘোষ। 1855 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকার কর্তৃক ও সম্পাদনার দায়িত্ব হরিশ্চন্দ্রের হাতে আসে। 1862 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদনা করেছিলেন, ঠিক আছে? তার সম্পাদক পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় ওঠে। তার পর কৃষ্ণদাস পাল এই পত্রিকার সম্পাদক হন। সাঁওতাল বিদ্রোহ দমনের সরকারি তীব্র দমনকারী সমালোচনা করে হরিশ্চন্দ্র লেখেন, এই বিদ্রোহের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নিয়মকানুনই দায়ী। এছাড়া দেশে দরিদ্র চাষিদের ওপর ইউরোপীয় নীলকরদের অত্যাচার এর কাহিনী নির্ভীকভাবে তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মারফত জনগণের সামনে তুলে ধরেন। তাহলে এখানে কিন্তু সাঁওতাল বিদ্রোহ, তারপরে নীলকরদের ভয়াবহ অত্যাচার, এই কাহিনীগুলো কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ। এটা মনে রাখবে যে অমৃতবাজার পত্রিকার সম্পাদককে শিশির কুমার ঘোষ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে চিঠিপত্রের মাধ্যমে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করতেন। ব্যারিস্টার মনমোহন ঘোষ এই পত্রিকার মাধ্যমে নীল চাষিদের সমর্থন জানান। তাহলে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, 1860 খ্রিস্টাব্দে 28 এপ্রিল থেকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় হরিশ্চন্দ্র ইন্ডিগো ডিস্ট্রিক্ট বা নীল জেলা নামে একটি নতুন বিভাগ খুলে নিম্নবর্গের নীল সম্পর্কীয় খবর প্রকাশ করতে থাকেন। তা এটা তোমরা একটু মনে রাখবে যে কে ইন্ডিগো ডিস্ট্রিক্ট বা নীল জেলা নামে নতুন বিভাগ খোলেন? না, এটা হরিশ্চন্দ্র, ঠিক আছে? সেটা কিন্তু এই হরিশ্চন্দ্র কিন্তু ইন্ডিগো ডিস্ট্রিক্ট বা নীল জেলা নামে একটি বিভাগ খোলেন, ঠিক আছে? তো এই পার্টটা যেগুলো তোমাদেরকে আমি পড়াচ্ছি, এই পার্টগুলোকে তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নেবে। দেখো, আমি প্রশ্নগুলোকে আবার তোমাদের সামনে আলোচনা করছি।
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্র কে ছিল? হিন্দু প্যাট্রিয়ট। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট কী ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিকানা কে ছিলেন? মধুসূদন রায়। প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। কত সালে প্রথম প্রকাশিত? 1853 খ্রিস্টাব্দে। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ কে করেন? গিরিশচন্দ্র ঘোষ। ঠিক আছে, এই পত্রিকায় কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ এবং নীলকরদের ভয়াবহ অত্যাচারের কথা কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বলা আছে। আচ্ছা, অমৃতবাজার পত্রিকার সম্পাদকে শিশির কুমার ঘোষ। আর ইন্ডিগো ডিস্ট্রিক্ট বা নীল জেলা নামে একটি নতুন বিভাগ কে খোলেন? না, হরিশ্চন্দ্র। ঠিক আছে, এবার আমরা পড়বো, দেখো, নীল দর্পণ। নীল দর্পণ নাটকটা সম্পর্কে পড়বো। দেখো, মধুসূদন দত্তের সমকালেই আর এক উজ্জ্বল জ্যোতিষ্কর নাট্য সাহিত্যের আকাশে আবির্ভূত হয় দীনবন্ধু মিত্র। দীনবন্ধু ছিলেন বাস্তবধর্মীয় সমাজ সচেতক। তাঁর নীল দর্পণ প্রথম নাটক ও শ্রেষ্ঠ রচনা। আচ্ছা, এই নীলদর্পণ নাটকটা কিন্তু প্রকাশ হয় কিন্তু 1860 খ্রিস্টাব্দে। তোমরা একটু মনে রাখবে, দেখো এখানে 1860 খ্রিস্টাব্দে কিন্তু আছে। ঠিক আছে। আচ্ছা, নীল বিদ্রোহের সময় নীলকরদের অত্যাচার নিবারণের জন্য দীনবন্ধু এই নাটকটি রচনা করেছিলেন। ঠিক আছে, দীনবন্ধু মিত্র। তাহলে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। ঠিক আছে। আচ্ছা, এই নাটকে দীনবন্ধুর জাতীয়তাবোধ ও স্বদেশপ্রীতির পরিচয় পাওয়া যায়। এই নাটকের মধ্যে তিনি তাঁর পাঠকদের কয়েকটি বাস্তব ঘটনা ও চরিত্রের সামনে দাঁড় করিয়েছিলেন। নদিয়ার অন্তর্গত গুয়াতালি মিত্র পরিবারের বিপর্যয়ের কাহিনীকে কেন্দ্র করে তিনি এই নাটক রচনা করেছেন। তাহলে এখানটা দেখবে নীলদর্পণ নাটকটা কিন্তু নদিয়া জেলার নিয়ে লেখা। নদিয়ার অন্তর্গত গুয়াতালের মিত্র পরিবারের বিপর্যয়ের কাহিনী। তাহলে কোন পরিবারের বিপর্যয়ের কাহিনী নিয়ে নীলদর্পণ নাটকটা লেখা? না, নীলদর্পণ নাটকটি কিন্তু মিত্র পরিবারের বিপর্যয় নিয়ে এই নাটকটা লেখা। ঠিক আছে। তাহলে নীলদর্পণের তোরাপ, আদুরি, উট সাহেব, রোগ সাহেব, পদি, ময়রানির চরিত্রগুলি কিন্তু জীবন্ত বাস্তবসম্মত। তাহলে এই তোরাপ, আদুরি, উট সাহেব, রোগ সাহেব, পদি, ময়রানি, এগুলো কোন নাটকের চরিত্র? না, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু নীলদর্পণ নাটকের চরিত্র। এগুলো তোমরা একটু মনে রেখো। ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটা একটু কন্টিনিউ করি। ওকে, শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু ভিডিওটা, কারণ শর্ট প্রশ্ন, প্রচুর শর্ট প্রশ্ন আছে। তারপর দেখো, দীনবন্ধু ছিলেন ভারতীয় ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, তাই কেনচিৎ পথিকেন ছদ্মনামে তিনি লিখতেন। তাহলে কেনচিৎ পথিকেন ছদ্মনামে কে লিখতেন? না, দীনবন্ধু মিত্র লিখতেন। নাটকটি প্রকাশিত হয়েছিল ঢাকা শহর থেকে। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশ পায় কোন শহর থেকে বা কোথা থেকে? না, নাটকটি কিন্তু প্রথম প্রকাশ পায় ঢাকা শহর থেকে। এর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। এটিই প্রথম বাংলা নাটক যার ইংরেজি অনুবাদও হয়েছিল। কিন্তু এই ইংরেজি অনুবাদের পাদুরি জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে বিচারের লংয়ের জরিমানা ও কারাবাসের আদেশ হয়। তাহলে কার কারাবাস হয়? না, জেমস লংসের কারাবাস হয়। আচ্ছা, কালীপ্রসন্ন সিংহ জরিমানার 1000 টাকা আদালত প্রাঙ্গণে মিটিয়ে দেন। তাহলে আর 1872 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয়। সেখানেই প্রথম অভিনীত নাটক ছিল নীলদর্পণ। ঠিক আছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে জেমস লংয়ের যে জরিমানা কালীপ্রসন্ন সিংহ কত টাকা দিয়েছিলেন? 1000 টাকা। আর নীলদর্পণ নাটক কোথায় প্রথম অভিনীত হয়? কলকাতায় অভিনীত হয় এবং 1872 সালে অভিনীত হয়। এবং জাতীয় নাট্যশালা কত সালে প্রতিষ্ঠিত হয়? না, 1872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, বাঙালির জাতীয় ও রাষ্ট্রনৈতিক চেতনার এই নাটক প্রভাব ছিল অসামান্য। বাংলায় কৃষক অভ্যুত্থান ও গণবিদ্রোহের দীনবন্ধু নাটকে রূপায়িত করেন। আচ্ছা, এই খুব একটা আর নেই। ঠিক আছে। তো এই পর্যন্ত হলো তোমাদের সেকেন্ড পর্ব, শেষ করলাম এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি যেগুলোকে তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি এগুলোকে তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও। যেমন কেনচিৎ পথিকের নামে কে লিখতেন? দীনবন্ধু মিত্র। আচ্ছা, নাটকটি প্রথম কোথায় প্রকাশিত হয়? ঢাকা শহর থেকে। নাটকটি ইংরেজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, জাতীয় নাট্যশালা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, কারণ আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলা ক্লাস আমার এই চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।